পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। তাঁর পদত্যাগপত্র গ্রহণ করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমদ। পদত্যাগের কারণ হিসেবে দেখানো হয়েছে শারীরিক অসুস্থতা। জাতীয় সংসদ ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান স্পিকার। সংবিধান অনুযায়ী তিনি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন বলেও জানান তিনি। আরও জানাচ্ছেন রাকিব হাসান। সকল জল্পনা কল্পনা আর নাটকীয়তার অবসান ঘটিয়ে অবশেষে পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। রাষ্ট্রপতির স্বাক্ষরকৃত পদত্যাগপত্রটি বিকেলে পৌঁছে দেয়া হয় জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমেদের কাছে। জাতীয় সংসদ সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন জাতীয় সংসদের স্পিকার। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের 50 অনুচ্ছেদের দফা 3 অনুযায়ী মহামান্য রাষ্ট্রপতি জনাব মোহাম্মদ শাহাবুদ্দিন তার স্বাক্ষরযুক্ত পদত্যাগপত্র আজ 24শে জুলাই 2026 9 শ্রাবণ 1433 তারিখে রোজ শুক্রবার অপরাহ্ন 5টা 1 মিনিটে আমার নিকট পদত্যাগপত্র দাখিল করেছেন। পদত্যাগপত্রটি আমি গ্রহণ করেছি। তিনি জানান, গুরুতর অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি। তিনি লিখিতভাবে জানিয়েছেন যে তিনি গুরুতর অসুস্থ, হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও কিডনি জটিলতায় তিনি ভুগছেন। তার হৃদযন্ত্রে বাইপাস সার্জারি হয়েছে। ইদানিং স্বাস্থ্য পরীক্ষার অটোনমিক নিউরোপ্যাথি নামে রোগ শনাক্ত হয়েছে। এই রোগের কারণে তিনি মাঝে মাঝে অচেতন হয়ে পড়েন। এসব রোগের প্রাদুর্ভাবে এবং শারীরিক ও মানসিক অসমর্থতার কারণে রাষ্ট্রপতির মতো গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদের দায়িত্ব পালন করা তার পক্ষে সম্ভব হচ্ছে না। সংবিধানের 54 অনুচ্ছেদ অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে নিজের দায়িত্ব গ্রহণের কথাও জানান স্পিকার। সংবিধানের 54 অনুচ্ছেদ অনুযায়ী আমি রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছি। এ সময় বিদায়ী রাষ্ট্রপতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, আওয়ামী লীগের সময় নির্বাচিত হলেও তিনি বর্তমান সরকারের প্রতি সমর্থন জানিয়েছেন এবং শ্রদ্ধাশীল ছিলেন। তিনি মাফিয়া সরকারের আমলে নির্বাচিত হলেও বর্তমানে জনগণের ভোটে যে সরকার নির্বাচিত হয়েছে তার প্রতি তিনি সমর্থন এবং শ্রদ্ধা প্রকাশ করেছেন সবসময়। আমি তার মঙ্গল কামনা করি। উল্লেখ্য, দেশের 22তম রাষ্ট্রপতি হিসেবে 2023 সালের 24 এপ্রিল 5 বছরের জন্য রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নিয়েছিলেন মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা। দেরিতে হলেও জাতির ওপর থেকে স্বৈরাচারের কালো ছায়া নেমে গেছে বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। রাষ্ট্রপতি পদত্যাগের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি একথা বলেন। ন্যায়, নিষ্ঠা ও নির্মোহভাবে যেন অস্থায়ী রাষ্ট্রপতি দায়িত্ব পালন করেন সে প্রত্যাশাও ব্যক্ত করেছেন তিনি। দেরিতে হলেও জাতির ঘাট থেকে স্বৈরাচারের একটা কালো ছায়া সরে গেল, এই জন্য আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি। তিনি কি কারণে পদত্যাগ করেছেন এই বিষয়ে আমাদের কোনো আগ্রহ নাই, কারণ আমরা আগে থেকেই বিবেচনায় নিয়েছি যে তিনি প্রেসিডেন্ট পদে থাকার আর যোগ্য নন, তিনি তার যোগ্যতা হারিয়েছেন। অস্থায়ী প্রেসিডেন্ট হিসাবে বাংলাদেশের সংবিধানের 54 অনুচ্ছেদ অনুযায়ী বর্তমান মাননীয় স্পিকার দায়িত্ব গ্রহণ করেছেন। আমরা তাকে অভিনন্দন জানাই এবং আমরা তাকে আশ্বস্ত করছি তিনি যতদিন দায়িত্ব পালন করবেন আশা করব যে তিনি ন্যায়নিষ্ঠভাবে এই দায়িত্ব পালন করবেন, নির্মোহভাবে দায়িত্ব পালন করবেন, কারো প্রতি তিনি কোনো ধরনের কোনো পক্ষপাতিত্ব করবেন না। এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, অন্তর্বর্তী সরকারের সময় থেকেই মোহাম্মদ শাহাবুদ্দিনকে সরিয়ে দেওয়ার দাবি জানিয়ে আসছিল এনসিপি। রাষ্ট্রপতির অভিশংসন চেয়েছিল দলটি। বিকেলে রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে প্রতিক্রিয়ায় তিনি একথা জানান। জুলাই গণহত্যার পক্ষে শাহাবুদ্দিনের যে অবস্থান, সে হিসেবে তাকে গ্রেপ্তার করে বিচারের আওতায় এনে ন্যায় বিচারের নজির সৃষ্টির দাবিও জানান এই এনসিপি নেতা। শাহাবুদ্দিন চুপ্পু তিনি শুধু পদত্যাগ করেছেন রাষ্ট্রপতির পদ থেকে, এটাই যথেষ্ট নয়। সরকারের কাছে আমরা দাবি জানাচ্ছি, এই শাহাবুদ্দিন চুপ্পু সে যত অপরাধ করেছে সে অপরাধগুলোতে তাকে অবশ্যই বিচারের আওতায় নিয়ে আসতে হবে। এই শাহাবুদ্দিন চুপ্পুর মতো একজন ফেসিবাদের দোসর, একজন ফেসিস্ট, সে যদি বিচারের আওতায় না আসে তাহলে 24 অভ্যুত্থানে যারা জীবন দিয়েছেন তাদের বিচার অপূর্ণাঙ্গ থেকে যাবে। যে অবিলম্বে এই শাহাবুদ্দিন চুপ্পুকে গ্রেফতার করতে হবে এবং বিচারের আওতায় নিয়ে আসতে হবে।
বাংলাদেশের সাংবিধানিক ইতিহাসে বিরল এক নজির গড়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। দায়িত্বে থাকাকালীন 3টি ভিন্ন সরকারের প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভাকে শপথ পড়ানোর ঘটনা তাকে আলাদা করে দিয়েছে অন্য রাষ্ট্রপতিদের থেকে। সাংবিধানিক দায়িত্ব পালন থেকে রাজনৈতিক পালাবদল সব মিলিয়ে তার মেয়াদ ছিল বেশ ঘটনাবহুল। সেই ব্যতিক্রমী অধ্যায় নিয়েই আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। 2023 সালের 24 এপ্রিল দেশের 22তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেন মোহাম্মদ শাহাবুদ্দিন। সংবিধানের 148 অনুচ্ছেদ অনুযায়ী প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়ানোর দায়িত্ব রাষ্ট্রপতির। দায়িত্ব গ্রহণের পর থেকেই সেই সাংবিধানিক দায়িত্ব পালন করেন তিনি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর গঠিত আওয়ামী লীগ সরকারকে শপথ পড়ান মোহাম্মদ শাহাবুদ্দিন। এরপর জুলাই গণঅভ্যুত্থানে রাজনৈতিক পট পরিবর্তনের প্রেক্ষাপটে গঠিত অন্তর্বর্তীকালীন সরকারও শপথ নেয় তার হাত ধরেই। সর্বশেষ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী বিএনপি সরকারকেও শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এক মেয়াদে 3টি পৃথক সরকারকে শপথ পরিচালনা বাংলাদেশের ইতিহাসে যা অত্যন্ত বিরল ঘটনা। রাষ্ট্রপতি নির্বাহী ক্ষমতার কেন্দ্র না হলেও রাষ্ট্রীয় ধারাবাহিকতা রক্ষায় তার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের মেয়াদকালে নির্বাচন, সরকার পরিবর্তন, অন্তর্বর্তী প্রশাসন এবং নতুন সরকারের যাত্রা সবই সংগঠিত হয়েছে তার সাংবিধানিক উপস্থিতিতে। ফলে তার দায়িত্বকাল শুধু একটি রাষ্ট্রপতির মেয়াদ নয়, বরং বাংলাদেশের রাজনৈতিক রূপান্তরের একটি গুরুত্বপূর্ণ সময়েরও সাক্ষী। দীর্ঘ কর্মজীবনের অভিজ্ঞতার পাশাপাশি সাম্প্রতিক সময়ে শারীরিক অসুস্থতার কারণে দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন তিনি। রাজনৈতিক প্রেক্ষাপট বদলালেও সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষার দায়িত্ব পালনই হয়ে উঠেছে মোহাম্মদ শাহাবুদ্দিনের দায়িত্বকালের অন্যতম বড় পরিচয়। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। বিএনপি মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অর্থনৈতিক ও রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায় কাজ করছে সরকার। শোষণমুক্ত, বৈষম্যহীন ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে বর্তমান সরকার দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ বলেও মন্তব্য করেন তিনি। আর তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেন, ধর্মকে ব্যবহার করে কেউ যেন অশুভ লক্ষ্য হাসিল করতে না পারে সে ব্যাপারে সতর্ক থাকতে হবে। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। মাহবুব সৈকতের রিপোর্ট। সনাতন ধর্মাবলম্বীদের উল্টো রথযাত্রা, বিপুল উৎসাহ, উদ্দীপনা আর নানা সাজে অংশ নেন ভক্তরা। রাজধানীর ঢাকেশ্বরী মন্দির থেকে শুরু হওয়া উল্টো রথযাত্রা প্রদক্ষিণ করে নগরীর বিভিন্ন সড়ক। এর আগে মন্দির প্রাঙ্গণে উল্টো রথযাত্রার আনুষ্ঠানিক পর্বে বাংলাদেশ বিশ্বের বুকে সম্প্রীতির অনন্য নজির বলে মন্তব্য করেন ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক আব্দুস সালাম। আমরা আপনারা সবাই বাংলাদেশের নাগরিক এবং সম অধিকার ভোগ করার জন্যই আমরা বিশ্বাস করি। আমরা কোনো সাম্প্রদায়িক উস্কানিতে বিশ্বাস করি না। ধর্মবিশ্বাসকে পুঁজি করে যারা অশুভ লক্ষ্য হাসিল করতে চায় তাদের ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানান তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। খুবই দুর্ভাগ্যজনক, কেউ কেউ আমাদের ধর্মবিশ্বাসকে পুঁজি করতে চায়। আমরা আমাদের দেশে যেমন এই অপতৎপরতা দেখি, তেমনি আমরা প্রতিবেশী রাষ্ট্রেও দেখি মানুষের ধর্মবিশ্বাসকে পুঁজি করে সমাজকে বিভক্ত করা। সেই বিভক্ত সমাজে গণতন্ত্রের নামে, নির্বাচনের নামে একটা ফয়দা লুটার চেষ্টা করা হয়। আমাদেরকে সজাগ থাকতে হবে। কোনো মহল কোনো ধরনের কোনো অশুভ লক্ষ্য চরিতার্থ করার জন্য যেন পুঁজি করতে না পারে। এদিকে সকালে রাজধানীতে হোটেল কন্টিনেন্টালে বেঙ্গল ডেটা কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে শোষণমুক্ত, বৈষম্যহীন ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে বর্তমান সরকার দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ বলে জানান বিএনপি মহাসচিব এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। Excellencies, BNP government has always responded to the priorities of the people. বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতি দেশের অর্থনীতিকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে জানিয়ে তা উত্তরণেও প্রচেষ্টা অব্যাহত থাকার কথা জানান মির্জা আলমগীর। BNP has been trying now to get the economy into order and also the political structure to be rebuilt. মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা। বিরোধী দলীয় নেতা ও জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, সংবিধানের জন্য জনগণ নয়, জনগণের জন্য সংবিধান। গণভোট আর জাতীয় নির্বাচন এ দুটি জনগণের চাওয়া ছিল। তবে গণভোট ইস্যুতে সমাধান যদি সংসদে না হয় তাহলে আবারও 24-এর মতো রাজপথে আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন তিনি। রাজধানী ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আয়োজিত রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আমির আরও বলেন, জামায়াত ইসলামী ভুলের ঊর্ধ্বে নয়, তবে নৈতিকতায় কোনো ছাড় দেবে না দল।
সাদিয়া হক মৌয়ের রিপোর্ট। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জামায়াত ইসলামী ঢাকা জেলা আয়োজিত ষান্মাসিক সদস্য রুকন সম্মেলন। গণভোটের রায় বাস্তবায়ন না করলে আবারও জনগণকে নিয়ে রাজপথে নামবেন বলে জানিয়েছেন ডাক্তার শফিক রহমান। এ সময় তিনি প্রশ্ন তোলেন, ২৪-এর গণ অভ্যুত্থানের ২ বছর পার হয়ে গেলেও কেন এখনো জুলাই জাদুঘর খোলা হয়নি। জুলাই যুদ্ধে যারা শহীদ হয়েছে, যাদের তালিকা পাওয়া গেছে, তাদের জন্য আগের সরকার যে সম্মানী ভাতা নির্ধারণ করে গিয়েছিল তাদের পরিবারের জন্য, সেটাই বহাল রাখা হয়েছে, ১ টাকাও বাড়ানো হয়নি। জুলাই জাদুঘর, স্মৃতি জাদুঘর যেটা, সেটা ইন্টারিম গভর্নমেন্টের আমলে তৈরি হয়েছে। আমরা আশঙ্কায় ছিলাম আদৌ এটা খোলা হয় কিনা, নাকি চিরতরে বন্ধই করে রাখা হবে। সংসদে তখন আমরা তীব্র আওয়াজ তুললাম। তখন মাননীয় প্রধানমন্ত্রী তার শেষ দিনের বক্তৃতায় বললেন যে ৫ই আগস্ট এটা খুলে দেওয়া হবে। এটা ১ জুলাই খুলে দিতে অসুবিধা কোথায় ছিল? দেশে দুর্নীতি, চাঁদাবাজি, মাদক ও হত্যাকাণ্ড নিয়ন্ত্রণে স্বরাষ্ট্রমন্ত্রীকে তার নিজস্ব মন্ত্রণালয়ের কাজে আরও মনোযোগ হওয়ার আহ্বান জানান বিরোধী দলীয় এই নেতা। কালকে দেখলাম একজন হুইপ বলেছেন, বাংলাদেশ থেকে, যে কোনো দেশ থেকে যে কেউ আসুক, বাংলাদেশের চাঁদাবাজি বন্ধ করা সম্ভব নয়। মানে এটার মাধ্যমে চাঁদাবাজিকে এখন জাতীয়করণ করা হলো কিনা আল্লাহই জানে। যে মাদকের সবচেয়ে বড় চালান আসে স্বরাষ্ট্র মন্ত্রীর বাড়ির এলাকা দিয়ে। উনি সকল বিষয়ে এক্সপার্ট, ওনার মন্ত্রণালয়ের উপরে উনি এক্সপার্ট নন কেন? আপনি সব বিষয় রাখেন, যার যার মন্ত্রণালয়ের দায়িত্ব তাদেরকে পালন করার সুযোগ দিন। মাননীয় প্রধানমন্ত্রীর দায়িত্ব আপনার পালন করার দরকার নাই। তিনি আরও বলেন, জামায়াত ইসলাম ভুলের ঊর্ধ্বে নয়, তবে নৈতিকতার প্রশ্নে কোনো ছাড় নেই। বাংলাদেশ জামাতে ইসলামী ফিরিস্তাদের দল নয়, আমরা মানুষ, আমাদেরও ভুল ত্রুটি হয়। আমরা একটা কথা পরিষ্কার বলেছি যে অন্যায় আর জামাতে ইসলামী একসাথে চলে না। আমি সহকর্মীদেরকে বলবো, গায়ে যদি আপনার সাদা কাপড় থাকে, আপনাকে যত্নশীল হতে হবে। সাদিয়া হক মৌ, মাই টিভি, ঢাকা। বিরোধী দলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে প্রতারণা করলে দেশের মানুষ সরকারকে সহযোগিতা করবে না। বিকেলে নেত্রকোনার মোহনগঞ্জে জুলাই পদযাত্রা পরবর্তী সমাবেশে তিনি কথা বলেন। আওয়ামী লীগের বিচার ও সংবিধান সংস্কার সংসদেই করতে হবে বলেও জানান তিনি। আর এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সার্জিস আলম বলেন, গণভোট অবৈধ হলে বিএনপি সরকারও অবৈধ। যারা আপনার নাম ব্যবহার করতে চায়, আপনার দলকে ব্যবহার করতে চায়, কেউ যদি অটো স্ট্যান্ড থেকে চাঁদা নেয়, কেউ যদি ক্ষমতার অপব্যবহার করে, থানা দখল করতে চায়, কোন জায়গায় জমি দখল করতে চায়, তার বিরুদ্ধে আপনার ব্যবস্থা নিতে হবে। জাতীয় নাগরিক পার্টি এনসিপি সবার আগে সেটা প্রতিরোধ করবে। আপনারা প্রতিরোধ করবেন। এই মোহনগঞ্জকে সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত মোহনগঞ্জ হিসেবে আপনারা গড়ে তুলবেন। আমরা নেত্রকোনাকে একটা মডেল হিসেবে দেখতে চাই। আগামী ১ মাসের মধ্যে গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবি করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব গাজী আতাউর রহমান। বায়তুল মোকাররমের উত্তর গেটের সড়কে ইসলামী যুব আন্দোলনের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে এ দাবি জানান তিনি। সরকারের অর্থনৈতিক পলিসির সমালোচনা করে বলেন, দেশে কর্মসংস্থানের সংকট বেড়েই চলেছে। আর দলটির আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেন, দেশে একটি দল ইসলামের নামে অনৈতিকতা ও মিথ্যাচার করছে। ইসলামের নাম দিয়ে যদি বিজাতি এবং যেটা নাকি বলা হয় অনৈতিকতা, উচ্ছৃঙ্খলতা, ধোঁকাবাজি, মিথ্যাচার, এটাও কোনোদিন ইসলাম হয় না। সরকার যে অঙ্গীকার নিয়ে, যে অঙ্গীকার করে ক্ষমতায় গেছে, অঙ্গীকার বাস্তবায়ন করতে হবে। জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে, গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে। গণমতকে উপেক্ষা করলে তার পরিণতি কিন্তু ভালো হয় না। মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক সিদ্ধান্তে বাংলাদেশ থেকে আমদানিকৃত পণ্যের ওপর সর্বনিম্ন স্তরের ট্যারিফ আরোপ করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে রপ্তানি হওয়া পণ্যে ১০% শুল্ক কার্যকর হবে। শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বার্তায় এ তথ্য জানায়। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র সরকার ট্রেড অ্যাক্ট ১৯৭৪-এর সেকশন ৩০১ অনুযায়ী বিশ্বের ৮৬টি দেশের ৬০টি অর্থনীতির ওপর নতুন ট্যারিফ আরোপের ঘোষণা দেয়। যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি
জোরপূর্বক শ্রম ব্যবহারের অভিযোগ নিয়ে পরিচালিত তদন্তের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওয়াশিংটন ডিসির সময় 24 জুলাই রাত 12টা 1 মিনিট থেকে নতুন শুল্ক কার্যকর হয়েছে। এর ফলে আগে কার্যকর থাকা সাময়িক 10% বৈশ্বিক শুল্ক ব্যবস্থা প্রতিস্থাপিত হলো। সরকারের তথ্যানুযায়ী বিশ্বের 86টি দেশের মধ্যে মাত্র 17টি দেশ সর্বনিম্ন 10% ট্যারিফ স্তরে রয়েছে, যার মধ্যে বাংলাদেশ অন্যতম। ফলে যুক্তরাষ্ট্রের পোশাক ও অন্যান্য রপ্তানি বাজারে বাংলাদেশের প্রতিযোগিতামূলক অবস্থান বজায় থাকবে। কয়েকদিন ধরে রাজধানী জুড়ে দেখা দিয়েছে সিএনজি সংকট। ফিলিং স্টেশনগুলোতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও মিলছে না গ্যাস। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সিএনজি চালিত যানবাহন চালক ও অন্যান্য পরিবহনের চালকরা। সংকটের প্রভাব পড়েছে চালকদের আয় রোজগারেও। তরলীকৃত প্রাকৃতিক গ্যাস সরবরাহ ব্যাহত হওয়ায় এমন অবস্থা বলছেন সংশ্লিষ্টরা। এস এম আরিফের রিপোর্ট। মেন লাইনে গ্যাস নাই, সিএনজি পাম্প বন্ধ আছে, আপনারা কেউ লাইনে দাঁড়ায়েন না। তরলীকৃত প্রাকৃতিক গ্যাস সরবরাহ ব্যাহত হওয়ায় রাজধানী জুড়ে দেখা দিয়েছে চরম সিএনজি সংকট। বিভিন্ন ফিলিং স্টেশনে গ্যাস সংগ্রহের জন্য দিনরাত দীর্ঘ সারিতে অপেক্ষা করছেন চালকরা। অনেক পাম্পে রাত থেকেই গাড়ির লাইন, গ্যাস না পেয়ে ভোগান্তিতে পড়েছেন তারা। সকাল 8টার সময় লাইনে এসে দাঁড়াইছি পাম্পে ঢোকার পর থেকে এখন বলতেছে তারা গ্যাস নেই, বেলাবাতে করে ফোন একটা গাড়ি চালাই কোবারে ভাড়াটা চালাই, গ্যাস পাইলে তো রুজি রোজগার করা যায়। বেশি বিপাকে পড়েছেন সিএনজি চালিত অটোরিকশার চালকরা। গ্যাস না থাকায় বন্ধ যাত্রী পরিবহন, প্রভাব পড়েছে তাদের আয়ের উপর। গ্যাস নেই, আরেক গাড়ি গ্যারেজ আসতে চাইলে ওটা যা বাইন্দা লয়ে যাম, কি করুম? বাসায় যে জামু বউ বলে আমাদের বাজার করে নুম, এই টাকাও তো নাই। পাম্প কর্তৃপক্ষ বলছেন গত 3 দিন ধরে লাইনে গ্যাস নেই, তবে কবে স্বাভাবিক হবে তাও জানেন না তারা। বুধবার 12টা থেকে গ্যাস নাই, আজকে হলো শুক্রবার। আমরা এখানকার স্টাফ মালিকের প্রত্যেক দিন লস গুনতে হচ্ছে। সরবরাহ স্বাভাবিক করে দ্রুতই সমস্যা সমাধানের দাবি সবার। এস এম আরিফ, মাই টিভি, ঢাকা। বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, গত কয়েক সপ্তাহ ধরে দেশে জ্বালানির দাম তুলনামূলক কম ছিল। বর্তমানে কিছুটা বৃদ্ধি পেলেও নতুন করে জ্বালানির দাম বাড়ানোর কোনো পরিকল্পনা সরকারের নেই। দুপুরে সিলেটে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি কথা জানান। বাংলাদেশ সহ বিশ্বের 7টি দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন করে শুল্ক আরোপে পরিস্থিতির কোনো পরিবর্তন ঘটেনি বলেও মন্তব্য করেন মন্ত্রী। এই 150 দিনের থাকবে না, এক্সপায়ার করবে, তখন নতুন ঘোষিত একই মাত্রার শুল্ক সেটির স্থান নেবে। সো এটা একটা অ্যাকচুয়ালি রিপ্লেসমেন্ট, নতুন করে আর কোনো শুল্ক ধার্য হচ্ছে। তার মানে শুল্ক পরিস্থিতির কোনো পরিবর্তন হচ্ছে না। গতকাল যেটি ছিল, আজকের মার্কিন যুক্তরাষ্ট্রের শুক্রবার রাত 12টার পরেও সেই শুল্কই থাকবে। বৈরী আবহাওয়া ও পরিবহন খরচ বৃদ্ধির প্রভাব পড়েছে রাজধানীর কাঁচা বাজারগুলোতে। বাড়তি প্রায় সব ধরনের সবজির দাম। আগে থেকেই চড়া মাছ মাংসের বাজার, নতুন করে বেড়েছে ব্রয়লার মুরগি ও পেঁয়াজের দামও। নিম্ন আয়ের মানুষের নাগালের বাইরে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম। পেঁপে ছাড়া 80 টাকার নিচে বিক্রি হচ্ছে না কোনো সবজি। শবনম অবনী জানাচ্ছেন বিস্তারিত। রাজধানীর বাজার ঘুরে দেখা গেছে প্রায় সব ধরনের সবজির দাম বাড়তির দিকে। 5 থেকে 15 টাকা বেড়েছে প্রায় সব ধরনের সবজির দাম। সবচেয়ে বেশি বেড়েছে কাঁচামরিচের দাম। ক্রেতারা বলছেন দিন দিন নিত্য পণ্যের দাম তাদের নাগালের বাইরে চলে যাচ্ছে। প্রায় দ্বিগুণের বেশি দামে কিনতে হচ্ছে প্রতিদিনের বাজার। মাছ মাংসের দামে রয়েছে অস্থিরতা। নতুন করে বেড়েছে পেঁয়াজ ও মুরগির দাম। বাজারের দাম সবকিছুই তো বেশি। কাঁচা সবজি এখনো কিছু নেই, এই যে করলা নেব, সবকিছুর দাম বেশি। বাজারের দাম অনেক হাই, তুলনামূলকভাবে প্রায় দ্বিগুণ। সোনালী মুরগি নিলাম 340 টাকা করে নিচ্ছি, একটু তো বেশি, আগের চেয়ে বেশি একটু। পেঁয়াজের দামটা একটু বেশি বৃদ্ধি পেয়েছে, কেজিতে 10-15 টাকা বৃদ্ধি পেয়েছে। এছাড়া আলু, আদা, রসুন যেগুলো আছে ওইগুলোর দাম আগের যেরকম ছিল ওরকমই আছে। বৈরী আবহাওয়া ও পরিবহন খরচ বেড়ে যাওয়ায় পাইকারি বাজারে দাম বেশি। ফলে পাইকারি থেকে খুচরা
সব পর্যায়েই বাড়তি দামের চাপ পড়েছে বলে জানিয়েছে বিক্রেতারা। মোটামুটি সব সবজির দামই বেশি, কমে নেই কোনোটাই, সব কিছুই বাড়তি আছে। খালি টমেটো হলে আছে একটু কম দাম, সর্বদা কম, ওই যে আনতে নষ্ট হয়ে যাচ্ছে না বৃষ্টির কারণে, বন্যা হয়েছে। ব্রয়লারের দাম আগের তুলনায় একটু বেশি গত সপ্তাহ থেকে। গত সপ্তাহে যেমন 10 টাকা কম ছিল, এই সপ্তাহে 10 টাকা বেশি। জ্বালানির দাম বৃদ্ধি, পরিবহন ব্যয় ও সরবরাহ সংকট সব মিলিয়ে অস্থির নিত্যপণ্যের বাজার। দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে সাধারণ মানুষের ভোগান্তি আরও বাড়বে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। শবনম অবনী, মাই টিভি, ঢাকা। বাংলাদেশ শিপিং রিপোর্টার্স ফোরাম BSRF এর দ্বিবার্ষিক সাধারণ সভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সদস্যদের প্রত্যক্ষ ভোটে 71 টেলিভিশনের হাবিবুর রহমানকে সভাপতি, মাই টিভির চিফ রিপোর্টার মাহবুব সৈকতকে সহসভাপতি এবং মাহমুদ রাকিবকে সাধারণ সম্পাদক করে আগামী 2 বছরের জন্য BSRF এর 13 সদস্যের কমিটি গঠিত হয়েছে। ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি সালেহ আকন প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন। DRIO এর সাধারণ সম্পাদক মাইনুল হোসেন সোহেল এবং দেশ টিভির হেড অব নিউজ মোহাম্মদ মহিউদ্দিন কমিশনারের দায়িত্ব পালন করেন। সাধারণ সভা উপলক্ষে রাজধানী পরিবাগ সাংস্কৃতিক বিকাশ কেন্দ্রে এই খাত নিয়ে কাজ করা সাংবাদিকদের মিলন মেলা বসে। বিরতির পর আবারও স্বাগত, আপনারা দেখছেন মাই টিভি সংবাদ। নবনিযুক্ত নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল খন্দকার মিসবাহুল আজিম ঢাকা সেনানিবাসস্থ শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে 1971 সালের মহান মুক্তিযুদ্ধে শাহাদাত বরণকারী সশস্ত্র বাহিনীর বীর শহীদগণের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে নৌবাহিনী প্রধান শিখা অনির্বাণে পরিদর্শন বইতে স্বাক্ষর করেন। পরবর্তীতে নবনিযুক্ত নৌবাহিনী প্রধান নৌ সদর দপ্তরে এসে পৌঁছালে নৌ সদরের প্রিন্সিপাল স্টাফ অফিসারগণ তাকে অভ্যর্থনা জানান। এরপর নৌবাহিনীর একটি সুসজ্জিত দল গার্ড অব অনার প্রদান করে। তিনি গার্ড পরিদর্শন এবং অভিবাদন গ্রহণ করেন। এ সময় নৌ সদর দপ্তরের প্রিন্সিপাল স্টাফ অফিসারগণ এবং নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।